একদা এক বনে নানান রকম পশু পাখি বাস করত। তবে বনের দুই দল পশু পাখি বাস করত। বনের অর্ধেক অংশে অধিকার বিস্তার করত ড্রাগনের দল, আর বনের বাকি অর্ধেক অংশে অধিকার বিস্তার করত বনের বাকি সব পশু পাখি। ড্রাগনের দলে এক ড্রাগন রাজা ছিল, আর বনের বাকি অংশের রাজা ছিল সিংহ। সিংহের সেনাপতি হলো একটি বানর। একদিন বানর সেনাপতি সিংহকে বলে, রাজামশাই, একটা আর্জি ছিল আপনার কাছে। সিংহ রাজা তখন তার গুহায় বসেছিল। বানর সেনাপতির কথা শুনে সিংহ বলে, কি আর্জি বলো তো মন্ত্রী শুনি। আমাদের বনের অর্ধেক অংশে পশু পাখি তো বেড়েই চলেছে, এই অর্ধেক বনে আমাদের জায়গা তো হবে না। ওই বাকি অংশ তো ড্রাগনরা দখল করে ফেলেছে, তাহলে কি করব এখন? উপায় একটি আছে রাজামশাই। উপায়? কিসের উপায়? আমাদের যুদ্ধ করে হলেও এই ড্রাগনদের কাছ থেকে বাকি অংশটা কেড়ে নিতে হবে। কিন্তু ওই ড্রাগনগুলো তো অনেক শক্তিশালী, ওরা তো মুখ দিয়ে আগুন বের করতে পারে। তাও ঠিক, চিন্তার বিষয়। এ কথা বলে বানর গভীর চিন্তায় মগ্ন হয়ে যায় আর বলে, রাজামশাই, একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি পেয়েছো বলো সেনাপতি। আমাদের হাতি ভাইদের একটা কাজ দেব। কি কাজ? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে যাও সেনাপতি, তুমি আমাদের বনের সকলকে প্রস্তুত হতে বলো। আমরা সবাই ড্রাগনদের ওখানে গিয়ে আক্রমণ চালাবো। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আমাদের সব সাথীদের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলি। আচ্ছা, যাও তাহলে। এরপর সেনাপতি বানর তাদের অংশের মধ্যে যতগুলো পশু পাখি আছে সকলকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে, আর হাতিদেরকেও সব বুঝিয়ে বলে। এরপর সবার যুদ্ধের প্রস্তুতি নেওয়া শেষ হলে সিংহ তার গুহায় বসে পাশে থাকা সেনাপতি বানরকে বলে, সেনাপতি, তুমি তাড়াতাড়ি সবাইকে নিয়ে আমার সাথে ড্রাগনদের ওখানে চলো। আমি এখনই ওদের ওখানে আক্রমণ করব। ঠিক আছে রাজামশাই। এরপর বানর তাদের অংশে যতগুলো পশু পাখি বাস করত তাদের সবাইকে ও সিংহ রাজাকে সাথে নিয়ে ড্রাগনদের অংশে চলে যায়। সিংহ রাজা ও তার সব প্রজা পশু পাখিদের দেখে ড্রাগন রাজা বলে, কি ব্যাপার সিংহ, তোমরা সবাই এখানে কেন? এত বড় সাহস তোমাদের কে দিয়েছে? আজ তোদের কাউকে আমরা ছাড়বো না। ড্রাগনের দল, আমার জায়গায় দাঁড়িয়ে আমাকেই হুমকি। আজ দেখ তোদের সবার কি অবস্থা করি আমরা সবাই মিলে। তুমি জানো সিংহ, তুমি আমাদের সাথে পেরে উঠবে না। দেখা যাবে কে কার সাথে পেরে ওঠে। এভাবে কথা হতে হতেই ড্রাগন অনেক রেগে যায় আর সাথে থাকা সমস্ত ড্রাগনদের সিংহের উপরে আক্রমণ চালাতে বলে। হাতিরা, তোমরা সবাই তোমাদের সুরে নিয়ে আসা পানি আগুনের দিকে ছুটতে থাকো। বানরের কথা শুনে হাতিরা সবাই পানি ছুটতে থাকে, আর সিংহের সাথে থাকা সবাই এদিক সেদিক থেকে পাথর এনে ছুটতে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যে যখন হাতিদের পানি শেষ হয়ে যায় তখন ড্রাগন রাজা বলে, এতটুকুতেই তোমাদের ক্ষমতা শেষ? তোরা থাম আর আগুন ছড়িস না। দেখ ওরা কত অসহায়। সিংহ রাজা মশাই, আপনি বরং এক কাজ করুন। কি কাজ? আমরা ঝগড়া না করে সবাই তো একসাথে থাকতে পারি, তাহলেই তো আমাদের কোনো সমস্যা থাকবে না। বানরের কথা বুঝতে পেরে সিংহ রাজা ড্রাগন রাজাকে সব বুঝিয়ে বলে। তা শুনে ড্রাগন রাজা বলে, তোমরা ঠিক বলেছো, একসাথে থাকলে
আমাদের আর ঝগড়া হবে না, আর সবাই শান্তিতে থাকতে পারবো। এভাবেই ড্রাগন রাজা ও সিংহ রাজা তাদের মধ্যে সব শত্রুতা শেষ করে পুরো বনে শান্তিতে বসবাস করতে শুরু করে। একদা এক জঙ্গলে বাস করত এক বানর। তার নাম ছিল পিকু। পিকু অনেক চালাক বানর ছিল। জন্মের পর থেকে পিকু তার বাবা মাকে হারায়, আর তখন থেকে পিকু বনের রাজা সিংহের সাথে তার গুহায় থাকতে শুরু করে। সিংহ পিকুকে খুব ভালোবাসতো। একদিন সিংহ পিকুকে বলে, পিকু, আমার শরীরটা বড্ড খারাপ। কেন রাজা মশাই, কি হয়েছে? বয়স হয়েছে, তাই আর শিকার করতে যেতে পারি না। তাহলে এখন কি করতে হবে রাজা মশাই? আজ দেখি শিকার করতে যাই, কোনো শিকার পাই কিনা। আপনি একা যাবেন না রাজা মশাই, আপনি শিকার করতে যাবেন আর আপনাকে পাহারা দেব যদি আপনার কোনো সমস্যা হয়। তা ঠিক বলেছ পিকু, বয়স হয়েছে, আগের মতো আর শিকারে যেতে পারি না। তাহলে চলো এখন বেরিয়ে পড়ি। চলুন রাজা মশাই। এরপর রাজামশাই শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর সিংহের সাথে পিকু থাকে। এরপর রাজা জঙ্গলে দেখে একটা হরিণ ঘাস খাচ্ছিল। তখনই সিংহ রাজা দৌড়ে হরিণকে শিকার করার চেষ্টা করে, তবে বয়স হওয়ায় দৌড়াতে পারে না। আর পিকু দাঁড়িয়ে থেকে রাজাকে দেখতে থাকে। এরপর রাজা হাঁপিয়ে গিয়ে ধপ করে বসে পড়ে। তা দেখে পিকু দৌড়ে সিংহ রাজার কাছে যায় আর বলে, আরে আরে রাজা মশাই, চলুন তো চলুন, উঠুন আগে গুহায় চলুন, তারপর দেখি কিভাবে কি করা যায়। হ্যাঁ চলো পিকু। এরপর পিকু সিংহকে নিয়ে সিংহের গুহায় আসে। আর পিকু সিংহকে বলে, আপনাকে আর শিকারে যেতে হবে না। শিকারে না গেলে আমি খাবো কি, বাঁচবো কিভাবে? তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি গুহাতেই শুয়ে থাকুন, যা করার আমি করছি। এই কথা বলে পিকু গুহার বাইরে বেরিয়ে যায়। এরপর পিকু সবাইকে ডাকে আর সবার সামনে দাঁড়িয়ে বলে, তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি গুহাতেই শুয়ে থাকুন, যা করার আমি করছি। পিকুর কথা শুনে অন্য পশুদের সাথে দাঁড়িয়ে থাকা শিয়াল বলে, রাজা মশাই যেহেতু আমাদের দেখতে চেয়েছে, তাহলে আমরা সবাই মিলে রাজাকে গিয়ে দেখে আসি। না না, তা তো করা যাবে না। কেন? রাজা মশাই অসুস্থ, তাই এভাবে ভিড় করে তাকে জ্বালানো যাবে না। এক এক করে সবাই দেখে আসবে গুহায় গিয়ে। পিকুর কথা সবাই সহজভাবে মেনে নিলেও শিয়ালের কাছে বিষয়টা সন্দেহজনক লাগে। তাই শিয়াল বলে, আমার একটু কাজ আছে, তাই সিংহ মশাইয়ের সাথে সবাই দেখা করে আসুক, তারপর শেষে আমি যাব। ঠিক আছে, আমি তাহলে যাই এখন। তোমরা এক এক করে প্রতিদিন সিংহকে দেখতে এসো। এরপর পিকু সেখান থেকে সিংহের গর্তে চলে যায়। পিকুর কথা মতো প্রতিদিন এক এক করে পশু পাখিরা সিংহের কাছে যায়। তবে সিংহের গুহা থেকে কেউ আর ফিরে আসে না। এরপর একদিন পিকু জঙ্গলে কলা খাওয়ার জন্য বের হয়। তখনই শিয়াল তাকে বলে, কি ব্যাপার পিকু ভাই, সিংহকে যারা যারা দেখতে গেছে তারা আর গুহা থেকে কেন ফিরে আসেনি? রাজা অনেক অসুস্থ, আর সিংহ রাজাকে সবাই অনেক ভালোবাসে, তাই তাকে অসুস্থ রেখে কেউ আসতে চাইছে না। পর পিকু সেখান থেকে চলে যায়। আর শিয়াল বলে, এই পিকুর কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি নিজেই যাব সিংহের গুহায়, আর দেখব সেখানে কি এমন ঘটছে। এরপর শিয়াল তখনই যায় সিংহের গুহায়, আর লুকিয়ে থেকে দেখে সিংহ শুয়ে ঘুমাচ্ছে, আর সিংহের গুহার চারিপাশে মৃত পশুদের হাড় পড়ে আছে। ওহ, তাহলে এই ব্যাপার, আমি তো জোর বাঁচা বেঁচে গেছি। যাই হোক, সবাইকে বলি যেন আর এই সিংহকে দেখতে কেউ না আসে। কেউ না আসলে সিংহ না খেতে পেয়ে এমনিতেই মরে যাবে। যেমন কথা তেমন কাজ। শিয়াল গিয়ে জঙ্গলের সবাইকেই সবকিছু বলে দেয়। আর এদিকে পিকু গুহাতে যায়। সিংহ পিকুকে বলে, আমার খুব খিদে পেয়েছে,
আজকেও আমার সাথে দেখা করতে এলো না কেন? দাঁড়ান রাজামশাই, আমি বিষয়টা দেখছি। এরপর পিকু জঙ্গলে যায় আর আড়াল থেকে জঙ্গলের পশু পাখিদের মুখে সিংহের ছলনার কথা শুনতে পায়। আর পিকু মনে মনে বলে, না, ওদিকে যাওয়া ঠিক হবে না। জঙ্গলের সবাই আমাদের ছলনা জানতে পেরে গেছে। রাজাকে কি গিয়ে বলতে হবে? এরপর পিকু গুহায় এসে রাজাকে সব বলে। পিকুর কথা শুনে রাজা রেগে যায় আর পিকুকে বলে, আমার খিদে পেয়েছে, আমি তাহলে এখন কি খাবো? আজ তোকেই খেয়ে নেব। রাজামশাই, আপনি আমাকে কেন খাবেন? দয়া করে এমন করবেন না, পরে আপনাকেই পস্তাতে হবে। তবে সিংহ রাজা পিকুর কোনো কথাই শোনে না, পিকুকে অন্য পশুদের মতোই খেয়ে ফেলে। পিকুকে খাওয়ার পরে সিংহকে খাবার জোগাড় করে দেওয়ার মতো কেউ থাকে না। আর ধীরে ধীরে সিংহ মাটিতে নেতিয়ে পড়ে আর বলে, আমার পিকুকে খাওয়া উচিত হয়নি। ও থাকলে আমার কোনো না কোনো ভাবে খাবার এনে দিত, তাহলে আমায় আর এভাবে না খেয়ে জীবন দিতে হতো না। এরপর সিংহ মারা যায়। এবার আমার কাছে অনেক লাউ ধরেছে দেখছি, যাক ভালোই হলো। এবার লাউগুলো বিক্রি করে ঘরের সালাটা সারানো যাবে। যাই, এখন ঘরে যাই। আহ মামা, কি হয়েছে আপনার? এইভাবে পড়ে গেলেন কিভাবে? ওঠো ঠাকুমা, ওঠো। আমি যে উঠতে পারছি না রে বাপু, আমাকে একটু ধরে উঠাও। বৌমা, আমার এ কি হলো? হায় 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 হায়। এই জুতি, ধর ধর, তোর ঠাকুমাকে ধরে ঘরে নিয়ে যাই। বাবা, বাবা, আজ বিকেলে না ঠাকুমা উঠানে পড়ে গিয়েছিল, আর উঠে দাঁড়াতে পারছে না বাবা। কি বলছিস মা? তোর মা কোথায়? মা, মা তো ঠাকুমার কাছেই আছে। আচ্ছা চল তো, গিয়ে দেখি কি অবস্থা। হগু, হগু তুমি এসেছো? দেখো না, দেখো না মায়ের শরীরটা কত খারাপ হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে আর আমাকে তুমি আগে থেকে খবর দিতে পারোনি? ভাবলাম পড়ে গেছে, একটু স্যাক দিলে হয়তো ভালো হয়েছে তো। আচ্ছা তুমি থাকো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। যাও যাও, তাড়াতাড়ি যাও। জুতি দাদু ভাই, আমার কাছে আয়। হ্যাঁ ঠাকুমা, বলো। তোর বাবাকে বল সুজয়কে খবর দিতে। ঠাকুমা, বাবা তো ডাক্তার ডাকতে গেছে। ও আচ্ছা। বুড়িমার শরীরটা অনেক খারাপ, কাল একবার গঞ্জে নিয়ে ভালো ডাক্তার দেখাস। আর আমি কিছু ওষুধ দিয়ে গেলাম, এই ওষুধগুলো খাইয়ে দেখ কি হয়। ডাক্তারবাবু, মায়ের কি হয়েছে? ঠিক বলতে পারছি না, এই জন্য তোকে বলছি কালকে বড় ডাক্তারের কাছে একবার দেখিয়ে নিয়ে আসিস। এই ধর, এই ওষুধগুলো আজ রাতের মতো খাওয়া। মতিন বাবা, মতিন, বলছি কি, একবার তুই সুজয়কে খবর দে বাবা। আচ্ছা মা, কাল সকালে খবর দেব। শিউলি, মায়ের জন্য এই ঔষধগুলো খাওয়াও তো।
সুজয়, সুজয়, বাড়িতে আছিস? আরে মতিন দাদা যে, তা এই বৃষ্টির মধ্যে? আরে উপরে এসে বসো। আমি বসতে আসি নাই সুজয়, মায়ের শরীরটা ভালো না, তাই মা তোকে ডেকে পাঠিয়েছে। কি হয়েছে মাসিমার? কালকে উঠানে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে রে। রাতে নিতাই ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিলাম, কিন্তু সে বলেছে গঞ্জের ডাক্তার দেখাতে। সুজয় দাদা, সুজয় দাদা, সর্বনাশ হয়ে গেছে। কি কি হয়েছে রে হারুন? আমাদের গঞ্জে যাওয়ার সেতুটা ভেঙে গেছে। বলিস কি রে হারুন, এ তো অনেক বড় বিপদ। ওই সেতু ছাড়া যে গঞ্জে যাওয়ার কোনো রাস্তা নেই। এখন কি হবে রে সুজয়? মায়ের শরীরটা তো ভালো না। আচ্ছা হারুন, চল তো, মতিন দাদার মায়ের শরীরটা ভালো না, একবার দেখে আসি, তারপর একটা ব্যবস্থা করব। এসেছি সুজয়, আমাকে গঞ্জের ডাক্তারের কাছে নিয়ে যাবে? হ্যাঁ মাসিমা, নিয়ে যাব, তুমি চিন্তা করো না, দেখবে একদম ঠিক হয়ে যাবে। কিছু বলবে মাসিমা? আরে সুজয়, তোর মাকে বলিস আমার বাড়ি থেকে লাউ নিতে। সেই দেখ না, আমার ঘরের সামনে কত বড় বড় লাউ হয়েছে। আগে তুমি সুস্থ হও, পরে মা একসময় এসে নিয়ে যাবে। ওটা কি গো মাসিমা? ওটা হলো লাউয়ের বস। ওটার মধ্যে লাউয়ের অনেক বীজ আছে। এবার মাঠে তুই আর মতিন মিলে লাগাস। সুজয়, এখন মাকে গঞ্জে কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা ভাব। আচ্ছা মাসিমা, তুমি থাকো, আমি বাইরে যাচ্ছি। চলো আমরা বাইরে গিয়ে বসে আলোচনা করি। হ্যাঁ রে সুজয়, কিছু ভাবলি? তা ভাবছি। আচ্ছা, একটা নৌকার ব্যবস্থা করলে কেমন হয় বলতো? এখন নৌকা কোথায় পাবি? নৌকা পেতে হলে তো গঞ্জে যেতে হবে, তারপর সেখান থেকে নৌকা কিনে নিয়ে আসতে হবে। আর জলের যা স্রোত, তাতে নদী সাঁতরে পার হওয়া একেবারে অসম্ভব। হ্যাঁ সুজয়, ও ঠিকই বলেছে। বৃষ্টিটা তো ঠেকেছে, চল একবার সেতুটার কাছে যাই, গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। না, সেতুর যা অবস্থা দেখছি, তাতে তো মেরামতো করা যাবে না দেখছি। এখন কি করবি রে সুজয়? হ্যাঁ রে, সেটাই তো চিন্তা করছি। আচ্ছা, আমরা যদি একটা ভেলা তৈরি করি তাহলে কেমন হয়? সেটার ওপর করে মাকে নদীর ওপারে নিয়ে যাব। নদীর যা স্রোত, তাতে করে কলার ভেলা মনে হয় এসে ঠেকবে না, ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু ভেলাটা যদি হয় লাউয়ের, তাহলে কেমন হয়? লাউয়ের ভেলা? হ্যাঁ, লাউয়ের ভেলা। এই মতিন দাদা, তুমি একটা কাজ করো, মাসি মায়ের ঘরে দেখলাম বড় বড় কিছু শুকনো লাউ রয়েছে, তুমি ওইগুলো নিয়ে আসো। আর হারুন, তুই বাঁশ নিয়ে আয়, আমি বাড়ি থেকে রশ্মি আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছি। ঠিক আছে। এসেছো তোমরা? নাও, কাজ শুরু করে দাও। লাউগুলো সুন্দর করে নৌকার মতো করে কাটতে হবে, সাবধানে কাটতে হবে যাতে ভেঙে না যায়। ঠিক আছে, চিন্তা করিস না, আমি ঠিক পারবো। বাহ, দারুণ ভেলা হয়েছে রে সুজয়। এখন এর মধ্যে 4 জন ঠিক নদী পার হয়ে যাবে। হ্যাঁ দাদা, দুই পাশে ড্রামও বেঁধে দিয়েছি, ডুবে যাওয়ার কোনো ভয় নেই। হ্যাঁ রে সুজয়, তোর বুদ্ধি আছে বলতে হবে। আমি বাড়িতে যাই আর মাকে নিয়ে আসি, তোরা এখানে থাক রে সুজয়। দাঁড়াও, আগে আমরা এটার উপর উঠে দেখি কেমন চলে। এই চলে রে হারুন। ভয়ের কিছু নেই রে, এ তো দেখছি নৌকার মতো হয়ে গেছে, কেউ ভয় পাবে না। হ্যাঁ, এবার চল, এই মাসিমাকে গঞ্জের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
যাও, মাসিমাকে নিয়ে আসো, আমরা এখানে আছি। ভয়ের কিছু নেই, আপনার মায়ের পায়ে একটু সমস্যা হয়েছে, কিছুদিন বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। সুজয়, আজ তোর জন্যই আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ মাসিমা, এইসব কি বলছেন? লাউয়ের যে ভেলা হয়, বাপের জন্মেও তা জানতাম না রে, সেই ভেলাতেও উঠলাম। তোর লাউয়ের ভেলার কারণে গ্রামের সকলের উপকার হচ্ছে। না, এভাবে আর পারি না। আস্তে আস্তে কেমন যেন শরীরের সব জোর বল হারিয়ে যাচ্ছে। এদিকে ছেলেটা তো আমার কোনো কথাই শোনে না। বাবা রইস, অনেক তো বেলা হয়ে গেছে, ওঠ বাবা, উঠে পড়। আরে ধ্যার, এই সকাল সকাল আর জ্বালিও না তো মা, একটু শান্তিতে ঘুমাতে দাও। পোড়া কপাল আমার, মিনসে মরে গিয়ে তো বেঁচে গেছে, আর আমি আমি যে কবে মরবো। এই সাত সকালে কি শুরু করলে মা তুমি? কি করব আমি? আমার তো বয়স হয়েছে নাকি, শরীরে আগের মতো জোর বল পাই না। তোমার তো এখন এত কাজ করবার দরকার নেই, তুমি শুয়ে বসে থাকো। আমি যদি ঘরে শুয়ে বসে থাকি, তাহলে তোর ভাত কে রান্না করে খাওয়াবে শুনি? আমার আর তোমার জন্য রান্না আমি নিজেই করতে পারবো মা, তুমি বিশ্রাম করো। কত করে বলছি, একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর। একা একা এ বাড়িতে আমার আর ভালো লাগছে না। তুমি আছো আমার বিয়ে দেওয়া নিয়ে, আমার বউ আসবার পর যদি সে তোমাকে দেখতে না পারে? ও নিয়ে তোর ভাবতে হবে না, তুই শুধু বিয়েটা কর। তোমার এই বকবকানি বন্ধ করো, আমি হাত মুখ ধুতে যাচ্ছি, তুমি আমার জন্য খাবার দাও। কবে যে আমার পাগলাটার একটু বুদ্ধি হবে। কই গো মা, তাড়াতাড়ি দাও। হে নে বাবা, খেয়ে নে। বুঝেছো মা, বাজারে মিষ্টির চাহিদা তেমন একটা নেই, ব্যবসার পরিস্থিতি ভালো না। আমি বলি কি, তুই মিষ্টির ব্যবসা বন্ধ করে দে বাবা। কি বলো মা, এই ব্যবসা আমার বাপ দাদা করে গেছে, আর এই ব্যবসা আমি ছেড়ে দেব? তুই তো আমার কোনো কথাই শুনবি না, তোর যা ভালো মনে হয় তাই করগে। আমি চললাম মা, যাই, গিয়ে দোকানটা খুলি। ঠিক আছে বাবা, সাবধানে যাস। সবার দোকানে খরিদ্দার মৌমাছির মতো ভোঁ ভোঁ করছে, আর আমার দোকানে শুধু মৌমাছি ভোঁ ভোঁ করছে। কি মশাই, তোমার দোকানে একটাও কাস্টমার নেই যে? তোমার মিষ্টি বোধ হয় ভালো না। কি বলেন মশাই, আমার দোকানের মিষ্টি যে একবার খায় সে বারবার আসে। একটাও খরিদ্দার দেখলাম না, এই জন্য বললাম আর কি। আসলে এইমাত্র এসে দোকান খুললাম তো, দেখবেন কিছুক্ষণের মধ্যেই কেমন লোকজন ভরে যাবে দোকান। তাহলে তো ভালোই। হ্যাঁ, তা বলেন আপনার কি মিষ্টি লাগবে? রসগোল্লা, চমচম, না ছানার জিলাপি? আমার দোকানের ছানার জিলাপি যে খেয়েছে না, সে বারবার খেতে আসে। না না, আমার এখন কোনো মিষ্টি লাগবে না। ধুর মশাই, দিলেন তো সাত সকাল সকাল মেজাজটা গরম করে। আহা, রাগ করো কেন? আমার কথা তো শোনো, তার আগে আমি একটু বসি। সামনে আমার মেয়ের বিয়ে, বুঝলে, তা অনেক মিষ্টির অর্ডার দিতে হবে। ও আচ্ছা, এই কথা আগে বলবেন তো। তা কি মিষ্টি লাগবে আপনার মশাই? রসগোল্লা, চমচম, আর সাথে ভাবছি গুড়ের লাল জিলিপি থাকবে। তা বেশ বেশ, আপনি বলেন
কতটুকু করে লাগবে আপনার? হ্যাঁ, বলছি বলছি, তার আগে বলে রাখি, আমার কিন্তু লাল জিলিপি লাগবেই লাগবে, আর স্বাদটা যেন সুন্দর হয়। ও নিয়ে আপনি চিন্তা করবেন না মশাই। এই নেন, এখন আপনি আমার দোকানের একটা বড় রসগোল্লা খেয়ে দেখেন। বাহ, সেই স্বাদ তো! এ যেন অমৃত খেলাম। হ্যাঁ মশাই, তো বললাম কি, আমার নাম রইচ। আমার দোকানের মিষ্টি যদি কেউ একবার খায়, সে আবারও খেতে চাইবে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তাহলে ওই কথাই রইলো, কেমন? এই নাও, এই তোমাকে কিছু টাকা অ্যাডভান্স দিলাম। কিরে বাবা, আজ এত সকাল সকাল চলে এলি? শরীর ঠিক আছে তো তোর? শরীর টরীর সব ঠিক আছে মা, আজ একটা বড় কাজের অর্ডার পেয়েছি। বাহ, তাহলে তো ভালোই হয়। কিন্তু মা, বেটা লাল জিলাপির অর্ডার দিয়েছে, বলেছে স্বাদটাও যেন সুন্দর হয়। অর্ডার যখন নিয়েছিস তখন দিবি, সমস্যা কোথায়? বলছিলাম মা, তুমি ছাড়া তো কেউ লাল জিলেপি ভাজতে পারে না, তাই তুমি যদি... আমি তোকে লাল জিলিপি ভেজে দিতে পারি, কিন্তু তুই যদি আমার কথা শুনিস তো। কি কথা তুমি বলো, আমি তো তোমার সব কথা শুনি মা। তুই যদি আমাকে একটা বৌমা এনে দিস, তবেই আমি তোকে লাল জিলিপি ভেজে দিতে পারি। ঠিক আছে মা, এই অর্ডারটা দিতে পারলে অনেক টাকা পাবো, তারপর তোমার ইচ্ছে পূরণ করব। ঠিক আছে, তাহলে কালকে সকালেই জিলিপি ভাজা শুরু করব। আমি তাহলে কর্মকারের কাছে মিষ্টির অর্ডারটা দিয়ে আসি মা, তুমি আমার খাবারটা তৈরি করো। ঠিক আছে বাবা। রোজ, খেতে আয় বাবা। কাল কিন্তু সকাল সকাল কাজটা শুরু করতে হবে মা। ঠিক আছে, নে তুই এখন খেয়ে নে তো দেখি। ওহ, এই আগুনের তাপে মনে হচ্ছে তো পুরো শরীরই পুড়ে যাচ্ছে। তোমার হাতে জিলেপি খেলে মুখে লেগে থাকে মা। একটা বিয়ে তো কর, তোর বউকে শিখিয়ে দিয়ে যাবো। ঠিক আছে মা, দেখা যাবে। আমাকে 5 টাকার জিলিপি দেন তো। লাল জিলাপি তো নেই, তুমি মিষ্টি নিয়ে যাও। না, সুনীল কাকার মেয়ের বিয়েতে সবাই জিলিপি খেয়ে আপনার অনেক নাম করেছে। তাই নাকি? এ তো খুব ভালো কথা। হ্যাঁ, সবাই এখন থেকে লাল জিলিপি কিনতে আপনার দোকানেই আসবে। না, কাল থেকে আমাকে লাল জিলাপির দোকানই দিতে হবে।